বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে রোড ম্যাপে সম্মত যুক্তরাষ্ট্র ইরান। 6 দিনে 3.5 কোটি ব্যারেলের বেশি তেল রফতানি তেহরানের। লাগাতার সংঘাতের পর শান্ত লেবানন ইসরায়েল সীমান্ত, প্রয়োজন অনুযায়ী দখলদারিত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা। তেল আবিবের হামলা হলে কড়া জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহর। আবারও পরিবর্তন 10 ডাউনিং স্ট্রিটে, অভ্যন্তরীণ চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের। মধ্যপ্রাচ্যে দীর্ঘ উত্তেজনার পর কূটনীতির টেবিলে নতুন অগ্রগতির ইঙ্গিত। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের বৈঠকের প্রথম পর্বে 60 দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর একটি রোড ম্যাপে সম্মতি দিয়েছে দুই দেশ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সমন্বয় কাঠামো গঠনের সিদ্ধান্তও হয়েছে। লেবাননে সংঘাত এড়াতে কাতার ও পাকিস্তানের তদারকিতে গঠন হবে ডি-কনফ্লিকশন সেল। এছাড়া পারমাণবিক কর্মসূচি নিষেধাজ্ঞার মতো বিষয় নিয়ে কাজ করবে কয়েকটি কারিগরি ওয়ার্কিং গ্রুপ। নানা নাটকীয়তা আর শঙ্কার পর সুইজারল্যান্ডে মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল, অপরপক্ষে পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের নেতৃত্বে ইরানের আলোচকরা। এই দলে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। বার্গেনস্টকে প্রায় 12 ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে আশাবাদের বার্তা দিলেন মধ্যস্থতাকারীরা। কাতার ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের আলোচনার প্রথম অধিবেশন সম্পন্ন হয়েছে ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে। আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে একটি রোড ম্যাপে সম্মত হয়েছে উভয় পক্ষ। পরিকল্পনা বাস্তবায়নে গঠন করা হয়েছে একটি হাই লেভেল কমিটি, যারা পুরো মধ্যস্থতা প্রক্রিয়ার রাজনৈতিক তদারকি করবে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে দুই পক্ষের মধ্যে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন লাইন চালুর সিদ্ধান্ত হয়েছে, যাতে ভুল বোঝাবুঝি কিংবা অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়ানো যায়। লেবানন ইস্যুতেও এসেছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। সামরিক অভিযান বন্ধের প্রতিশ্রুতি কার্যকরে লেবাননকে সম্পৃক্ত করে গঠন করা হবে একটি ডি-কনফ্লিকশন সেল। এই ব্যবস্থার সমন্বয় করবে কাতার ও পাকিস্তান। এছাড়া পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তির মতো বিষয় নিয়ে কাজ করবে কয়েকটি কারিগরি ওয়ার্কিং গ্রুপ। বৈঠকের পর এক্স বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ থাকা কিছু ইরানি সম্পদ মুক্তের কথাও বলা হয়েছে। একই সাথে আরাকচির সতর্কবার্তা, সমঝোতার আসল পরীক্ষা হবে নতুন গঠিত লেবানন ডি-কনফ্লিকশন সেল কতটা কার্যকরভাবে সংঘাত ঠেকাতে পারে তার উপর। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় গেল 6 দিনে 3.5 কোটি ব্যারেলের বেশি তেল রফতানি করেছে ইরান, যার বাজার মূল্য $3 বিলিয়ন কাছাকাছি। সমুদ্র পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার্স জানিয়েছে এই তথ্য। দাবি করা হয় আরও 3 কোটি 60 লাখ ব্যারেল তেল এখন ইরানের জলসীমায় অবস্থান করছে, যা কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে। একাধিক নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক মার্কিন নৌ অবরোধের জেরে গেল মে মাসে সর্বনিম্ন অবস্থানে পৌঁছায় ইরানের তেল রফতানি, যার পরিমাণ ছিল দিন প্রতি 2 থেকে 2.5 লাখ ব্যারেল মাত্র। তবে কদিন আগেই যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় পৌঁছায় ইরান। শর্তানুযায়ী উঠে যায় মার্কিন ব্লকেড। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেল বাণিজ্য শুরু করে তেহরান। বেনিয়ামিন নেতানিয়াহু যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকবেন ততদিন পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না ইরান। জেরুজালেমে এক অনুষ্ঠানে নিজেই এই হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। United States, they say that President Trump does it. আলোচনায় যাই হোক না কেন, চুক্তি হোক বা না হোক, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন আমি প্রধানমন্ত্রী থাকব ইরান কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে পারবে না। যতদিন আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকব ততদিন তা হতে দেব না, কখনোই না। We stand for our interest. I stand for the যুদ্ধবিরতিতে সম্মত হলেও প্রয়োজন অনুযায়ী লেবাননের সেনা উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিল ইসরায়েল। দক্ষিণাঞ্চলের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করবে আইডিএফ সেনারা। এমন সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। তেল আবিবের যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত গোষ্ঠীটি। এদিকে টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর কিছুটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে লেবানন ইসরায়েল সীমান্তে।
যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে লাগামহীন ছিল ইসরায়েলি আগ্রাসন। হিজবুল্লাহর সাথে একাধিকবার সংঘাত বন্ধে সম্মত হলেও দক্ষিণাঞ্চলে বারবারই শর্ত ভঙ্গ করেছে তেল আবিব, যার জেরে কঠোর অবস্থান নেয় ইরান। রোববার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি আলোচনার পর শান্ত লেবাননের পরিস্থিতি। নতুন করে হামলার কোনো খবর পাওয়া যায়নি। নাবাতিয়ে, কেফার কিলা সহ সংঘাতপ্রবণ লেবানিজ অঞ্চলগুলোতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। তবে দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনারা যে এখনই সরছে না সে বার্তা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। אנחנו עומדים איתן על האינטרסים রাষ্ট্রের সকল নাগরিককে রক্ষা করতে যতদিন প্রয়োজন ততদিন দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করব। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে এই বিষয়ে আমি দৃঢ়ভাবে জোর দিচ্ছি, কোনো কিছুই তা পরিবর্তন করতে পারবে না। היקרים לנו ועל পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। সংঘাত বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ তারা, কিন্তু হামলা হলে দেবে জবাব। লেবানিজ ভূখণ্ডে কোনো ধরনের দখলদারিত্ব মানবে না গোষ্ঠীটি। تحت عنوان وقف العدوان ইসরায়েল লেবাননে থাকতে পারবে না। তারা হামলা বাড়ালে আমরাও আত্মরক্ষা করব। আগ্রাসন পুরোপুরি বন্ধে যে কোনো যুদ্ধবিরতিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কোনো শর্ত লঙ্ঘন মানব না। তেমন হলে মোকাবিলা করব, লড়ব, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেব। قاتلوا যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল লেবানন ইস্যু, কেননা ইরান যুদ্ধে তেহরানের হয়ে যোগ দিয়েছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ভারতীয় স্ত্রী উষা ভান্সের পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্টের জীবনে আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। ঠাট্টা করেই বললেন জেডি ভ্যান্স নিজেই। ইরানের সাথে সমঝোতায় আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে এমন মন্তব্য করেন তিনি। I have joked that I have two very, very important people in my life. আমি মজা করে বলি যে আমার জীবনে দুজন খুব গুরুত্বপূর্ণ মানুষ আছেন, একজন ভারতীয় এবং অন্যজন পাকিস্তানি। ভারতীয় জন হলেন আমার স্ত্রী এবং পাকিস্তানি জন হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির। গত 3 মাসে আমি সম্ভবত সবচেয়ে বেশি কথা বলেছি ফিল্ড মার্শাল মুনিরের সাথেই। যান্ত্রিক ত্রুটিজনিত কারণে কাতার রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 54 জন আহত হয়েছেন, নিখোঁজ 18 জন। স্থাপনাটির একটি প্ল্যান্ট পুনরায় চালু করতে গিয়ে বিস্ফোরণের শিকার হন কর্মীরা। পরে চারপাশে আগুন ছড়িয়ে গেলে কিছুক্ষণ পর তা নিয়ন্ত্রণে আনা হয়, তবে কোনো বিষাক্ত পদার্থ বাতাসে নির্গমন হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক ইরান যুদ্ধের সময় একাধিকবার টার্গেট হয়েছে কাতারের রাস লাফান শিল্পনগরী। বিশ্বে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের বড় হাব এটি। ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে, এ মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে একটি প্রতীকী ছবি পোস্ট করেন তিনি। ছবিতে খেলার মাঠে ইরানে গোলবারের সামনে দেখা যায় মার্কিন ইসরায়েলি বোমা হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের। ক্যাপশনে আরাকচি বলেন, ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র, প্রতিটি পদক্ষেপই ইরানিদের জন্য বড় সংগ্রামের, আর এটা দেশ ও জাতির মর্যাদা রক্ষার সংগ্রাম। এমন সময় আরাকচি এই পোস্ট করলেন যখন একদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে, অন্যদিকে আমেরিকা মহাদেশেই বিশ্বকাপে অংশ নিয়েছে ইরানের ফুটবল দল। সোমবার বেলজিয়ামের বিপক্ষে তুমুল লড়াইয়ের পর গোলশূন্য ড্র করেছে ইরান। যুদ্ধ, নিষেধাজ্ঞা আর রাজনৈতিক চাপ সব বাধা পেরিয়েই বিশ্বকাপের ময়দানে ইরান। ভিসা জটিলতা সহ নানা ইস্যুতে মাঠের লড়াই যেন পরিণত হয়েছে আত্মমর্যাদার লড়াইয়ে। প্রতিকূলতার মুখে তাদের দৃঢ় অবস্থান এর মধ্যেই টুর্নামেন্টের অন্যতম অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। তাদের এই সাফল্য উচ্ছ্বসিত ইরানের সমর্থকরাও। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত আর রাজনৈতিক বিতর্কের মাঝেও বিশ্বকাপের মঞ্চে হার না মানা এক দেশ ইরান। মাঠে শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়ে তেমনই চমক দেখিয়েছে দলটি। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগেই নানা প্রতিকূলতার মুখে পড়ে ইরান। যুদ্ধ পরিস্থিতির কারণে ব্যাহত হয় প্রস্তুতি, বাতিল হয় প্রীতি ম্যাচ, ভিসা জটিলতার শিকার হন খেলোয়াড় ও কর্মকর্তারা। এমন বাস্তবতায় বিশ্বকাপে অংশ নেওয়াটাই বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করেছেন কোচ আমির খালেনই। ফলে মাঠের লড়াই যেন পরিণত হয় আত্মমর্যাদার লড়াইয়ে। দেশের পতাকা হাতে দলকে উচ্ছ্বসিত সমর্থন জানিয়েছে ইরানিরা। দলটি হৃদয় নিয়ে খেলছে। টুর্নামেন্টের আগে দেশে ও বিদেশে যে সীমাবদ্ধতা, প্রতিকূলতা এবং চাপের সম্মুখীন হতে হয়েছে তা সত্ত্বেও খেলোয়াড়দের হৃদয়ই তাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের যে সীমাবদ্ধতাগুলো ছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্রে কোনো বেস ক্যাম্প করতে না পারা এবং প্রতিটি ম্যাচের জন্য দীর্ঘ বিমান যাত্রার কথা বিবেচনা করলে আমি মনে করি খেলাটি এখন পর্যন্ত ভালোই চলেছে। খেলায় ইরানের রক্ষণভাগ ছিল রীতিমতো দুর্ভেদ্য। বিশেষ করে গোলরক্ষকের দক্ষতায় বারবার ব্যর্থ হয় বেলজিয়ামের আক্রমণ। আমার মনে হয় এটা বেশ ভালো একটা খেলা ছিল। লোকজন আমাদের উপর বিশ্বাস রাখেনি, তারা ভেবেছিল আমরা
5-0 বা 6-0 গোলে হেরে যাব, কিন্তু আমার মনে হয় আমরা দারুণ খেলেছি। আমার কাছে খেলাটা দারুণ লেগেছে। সত্যি বলতে আমি ভেবেছিলাম দুই দলই গোল করবে। ইরানের গোলরক্ষক অসাধারণ খেলেছে। নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে মাঠে টিকে থাকার এই গল্প বিশ্বকাপের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন ইরানিরা। মাদক পাচারের অভিযোগ তুলে ক্যারিবীয় সাগরে আবারও একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত হয়েছে কমপক্ষে 2 জন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড নিশ্চিত করেছে এই তথ্য। অভিযানে কোনো মার্কিন সেনার সদস্য হতাহত হননি। তাদের দাবি একটি সন্ত্রাসী গোষ্ঠী পরিচালনা করছিল নৌযানটি, তবে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর নাম প্রকাশ করেনি তারা। গত বছর সেপ্টেম্বর থেকে মাদক পাচার বিরোধী অভিযানের নামে আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে এখন পর্যন্ত প্রাণহানির শিকার হয়েছেন প্রায় 150 জন। গুঞ্জন সত্য করে এবার পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। লেবার পার্টির দলীয় প্রধান হিসেবেও সরে দাঁড়াবেন তিনি। সোমবার ডাউনিং স্ট্রিটে দেয়া এক বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। দলের নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন স্টারমার। এর মধ্যে রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা হয়েছে। তার জানান, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার যথাসাধ্য চেষ্টা করবেন তিনি। বিশাল ব্যবধানের জয়ে বছর 2 আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মসনদে বসেন লেবার পার্টির নেতা কেইর স্টারমার। মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটে জর্জরিত যুক্তরাজ্যে 14 বছরের ক্ষমতার পালাবদল ঘটান, কিন্তু মাত্র 2 বছরের মাথাতেই তলানিতে ঠেকে স্টারমারের জনপ্রিয়তা। পেছনে ছিল বিভিন্ন কেলেঙ্কারি, সিদ্ধান্তহীনতা ও নীতিগত ভুল পদক্ষেপের মতো একাধিক কারণ। গেল কয়েক মাস ধরেই সেই চাপ বাড়তে থাকে কেইর স্টারমারের ওপর। একাধিকবার উঠেছে পদত্যাগের গুঞ্জনও। সেই গুঞ্জন সত্য করে এবার বাস্তবেই ক্ষমতা ছাড়ার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ছিল প্রিয় দেশকে সবার আগে রাখার জন্য। এ কারণে আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করছি। 9 জুলাই থেকে মনোনয়ন পর্ব শুরু হবে এবং গ্রীষ্মকালীন অবকাশের আগেই তা শেষ হবে। যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় তবে সেপ্টেম্বরে পার্লামেন্ট পুনরায় শুরুর আগে একজন নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবেন। সে পর্যন্ত আমি প্রধানমন্ত্রী পদে বহাল থাকব। মূলত সাম্প্রতিক সময়গুলোতে স্টারমারের প্রতিপক্ষ ভাবা হচ্ছিল গ্রেটার ম্যানচেস্টারের মেয়র বার্নহামকে, কিন্তু ক্ষমতাসীন লেবার পার্টির নিয়মানুযায়ী এমপি পদ না থাকায় স্টারমারকে চ্যালেঞ্জ করতে পারেননি তিনি, যার ফলে চরম অসন্তোষের মাঝেই বার্নহামকে নির্বাচনের সুযোগ করে দিতে গেল মাসে পদত্যাগ করেন মেকারফিল্ড আসনের এমপি জশ সিমন্স। শুক্রবার সে আসনের উপনির্বাচনে জয় পান বার্নহাম, যার ফলে আরও চাপ বাড়ে কেইর স্টারমারের ওপর। প্রতিরক্ষা খাতে ভারতের আরও এক নজিরবিহীন সাফল্য। নিজেদের নৌবহরে যুক্ত করল সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন তিন যুদ্ধযান, যেগুলো রয়েছে সারফেস টু সারফেস ও সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, লাইট ওয়েট টর্পেডো, রকেট লঞ্চার ও সোনার সিস্টেম। সমুদ্রে দীর্ঘ অভিযান, শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে বের করা, রাডার ফাঁকি দিয়ে নির্ভুল নিশানায় হামলা করতে সক্ষম এই যুদ্ধজাহাজগুলো। প্রতিরক্ষা খাতে নতুন মাইলফলক ভারতের। স্বনির্ভর প্রতিরক্ষার লক্ষ্যে নৌবাহিনীতে তারা যুক্ত করল নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3টি জাহাজ। বহরে নতুন 3 সদস্য স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরি, সার্ভে ভেসেল আইএনএস সংশোধক ও সাবমেরিন বিধ্বংসী যুদ্ধযান আইএনএস অগ্রয়। রোববার কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে নৌযানগুলোর কমিশন হয়। উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উন্নত প্রযুক্তির এই জাহাজগুলোকে এক কথায় বর্ণনা করা হয়েছে নির্ভুল, শক্তিশালী ও ক্ষিপ্র হিসেবে। এর মাঝে অত্যাধুনিক অস্ত্র ও সেন্সর সুইটে সজ্জিত স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরিতে সংযুক্ত করা হয়েছে বহুল আলোচিত ব্রাহ্মোস সারফেস টু সারফেস ও সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এছাড়াও সার্ভে ভেসেল আইএনএস সংশোধক তৈরি করা হয়েছে গভীর সমুদ্রে হাইড্রোগ্রাফিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যকে সামনে রেখে। সাবমেরিন বিধ্বংসী যুদ্ধযান আইএনএস অগ্রয়তে যুক্ত করা হয়েছে দীর্ঘস্থায়ী সামুদ্রিক অভিযান, সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিন খুঁজে বের করা, শত্রুপক্ষের রাডার এড়িয়ে নির্ভুল নিশানায় অভিযান চালানোর সক্ষমতা। অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল এবং রিমোটলি অপারেটেড ভেহিকেল প্রযুক্তি যুক্ত আছে এতে, যার মাধ্যমে যুদ্ধজাহাজ ও সাবমেরিনের নিরাপদ যাতায়াতের জন্য সমুদ্রের তলদেশের হাই রেজলিউশন 3D মানচিত্র তৈরি, সামুদ্রিক দুর্যোগের গবেষণায় তথ্য সংগ্রহের কাজও করবে এই সামরিক যানগুলো। প্রতিরক্ষা খাতে স্বাবলম্বী হওয়ার মধ্য দিয়ে বিশ্ববাজারে নিজেদের সামরিক শক্তি ও অবস্থান আরও দৃঢ় করে তুলছে ভারত, এমন দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। जिस देश का समुद्री सामर्थ्य मजबूत होगा, নৌ
সক্ষমতা ছাড়া কোনো রাষ্ট্র বড় শক্তি হয়ে উঠতে পারে না। ভারতীয় নৌসেনা ও সংশ্লিষ্টদের নিরলস পরিশ্রম, মেধা ও চেষ্টার জোরেই আজ এই যুদ্ধযানগুলো নির্মাণ সম্ভব হয়েছে। আর এটি নতুন ভারতের সবচেয়ে বড় পরিচয়। আজ আমরা ভারতের সবচেয়ে অ্যাডভান্স হাইড্রোগ্রাফিক জাহাজ কমিশন করেছি। हमारे सामर्थ्य का वो उद्घोष था। ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নিজস্ব নকশায় যুদ্ধযানগুলো নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, যে নির্মাণ কাজে অংশ নিয়েছে ছোট বড় 200-রও বেশি প্রযুক্তি ও বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে গণযোগ ব্যায়াম কর্মসূচি। সামার সলস্টিস উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। রোববার মাইন্ড ওভার ম্যাডনেস নামক এই কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। অংশগ্রহণকারীদের জন্য যোগ ব্যায়ামের ম্যাট সরবরাহ করে শহর কর্তৃপক্ষ। এখানে বিশেষজ্ঞরা বিভিন্ন আসন ও ব্যায়ামের পদ্ধতি প্রদর্শন করে দেখান। বিশ্বজুড়ে পালিত 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানের মধ্যে এটি ছিল অন্যতম। প্রাচীন এই অনুশীলনের উৎপত্তি ভারতে। যোগ শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে, যার অর্থ যুক্ত হওয়া বা একত্রিত হওয়া, এক কথায় মন ও শরীরের মধ্যে সংযোগ স্থাপন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কলম্বিয়ার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের দ্বিতীয় দফায় কিছুটা এগিয়ে ট্রাম্প সমর্থিত ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। প্রায় 100% ভোট গণনার পর 49.7% ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী বামপন্থী ইভান সেপেদার ঝুলিতে পড়ে 48.7% ভোট। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে জয়ী ঘোষণা করেনি কলম্বিয়ার নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে সমর্থন দেওয়া এসপ্রিয়েলাকে অভিনন্দন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জিত না হওয়ায় ভোট গড়ায় দ্বিতীয় পর্বে কোনো প্রার্থী সে ধাপে এককভাবে 50% ভোট পায়নি। স্মরণকালের সবচেয়ে বড় কোকেইনের চালান জব্দ করল অস্ট্রেলিয়া। পশ্চিম সিডনির একটি ভূগর্ভস্থ বাংকার থেকে প্রায় 3 টন মাদক উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 500 মিলিয়ন ইউরো। লন্ডন ডেইরির একটি বাড়ির নকল মেঝের নিচে পুলিশ খুঁজে পায় হিডেন কম্পার্টমেন্ট। সেখানে অভিযান চালিয়ে 3টি শিপিং কন্টেইনার থেকে পাহাড় সম কোকেইন জব্দ করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে 2 ব্যক্তিকে আটক করে পুলিশ। ধারণা করা হচ্ছে কুইন্সল্যান্ড থেকে পাচার করে চালানটি সিডনিতে নেওয়া হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার ভবিষ্যৎ প্রশ্নে সবচেয়ে বড় ইস্যু এখন লেবানন যুদ্ধ, যা ঠিকঠাকভাবে সুরাহা না করা গেলে ভেস্তে যেতে পারে তেহরান ওয়াশিংটন সমঝোতা চুক্তি। আবারও বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে মধ্যপ্রাচ্য। সেই অস্থিরতা দূরে সরিয়ে ইরান চুক্তি টিকিয়ে রাখতে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করাই এখন ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষায় কেমন করতে পারেন ট্রাম্প? বিশ্লেষকরাই বা কি বলছেন? যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 দফা সমঝোতা হয়েছে। প্রথম শর্তই ছিল লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা। কিন্তু সমস্যা হলো যুক্তরাষ্ট্রের এই সমঝোতা মেনে লেবাননে আগ্রাসন বন্ধ করতে নারাজ ইসরায়েল। এতে চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা লেবাননে ইসরায়েলি হামলার জেরে গত 19 জুন সুইজারল্যান্ডের আলোচনায় অংশ নেয়নি ইরান। পরবর্তীতে আলোচনায় অংশ নিলেও প্রতিবাদ স্বরূপ হরমুজ প্রণালী বন্ধ রেখেছে দেশটি, যাতে পরিষ্কার লেবানন আগ্রাসন বন্ধে কতটা গুরুত্ব দিচ্ছে ইরান। কার্নেগি মিডল ইস্ট সেন্টারের লেবানন বিশেষজ্ঞ মাইকেল ইয়াং এর ভাষ্য, ইরান শুরু থেকে লেবাননকে এই সমঝোতার কেন্দ্রীয় বিষয় পরিণত করতে চেয়েছে, কারণ তেহরান মনে করে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা না হলে পুরো সমঝোতার সফলতা প্রশ্নের মুখে পড়বে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘাত চলছে। গত মার্চের পর এই সংঘাত আরো বেড়েছে। মাঝে যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার লেবাননের যুদ্ধবিরতির চেষ্টা করলেও বাস্তব পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েল কিছুতেই লেবাননের সামরিক অভিযান বন্ধ করতে রাজি নয়। আর এই ইস্যু এখন ট্রাম্পের ইরান শান্তি চুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে, যা অনুধাবন করে সবশেষ ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে ইসরায়েলের উপর ক্ষোভ ছেড়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, লেবাননে হিজবুল্লাহর প্রতি ইসরায়েলের আচরণে আমি সন্তুষ্ট নই। তাদের কাজ আরো দ্রুত শেষ করা উচিত ছিল। বিষয়টি যেন শেষই হচ্ছে না, অথচ সেখানে অনেক মানুষ মারা যাচ্ছে। কাউকে খুঁজতে গিয়ে পুরো ভবন ধ্বংস করার প্রয়োজন নেই, কারণ সেখানে থাকা সবাই হিজবুল্লাহ নয়। এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের লেবানন বিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক
ডেভিড উডের ভাষ্য, ইরান লেবানন ইস্যুকে অত্যন্ত গুরুত্ব দিলেও যুক্তরাষ্ট্র চায় ইরান ও লেবাননের সংঘাতকে আলাদা করে দেখতে। আর লেবানন বিশেষজ্ঞ মাইকেল ইয়াং এর ভাষ্য, ইরান যুক্তরাষ্ট্র আলোচনাকে ভেস্তে দিতে চায় ইসরায়েল, কারণ তারা চায় না এই আলোচনা সফল হোক, আর সেই কারণেই তারা লেবাননের যুদ্ধ চালিয়ে যেতে পারে। অন্যদিকে তাহরির ইনস্টিটিউট ফর মিডল ইস্ট পলিসির গবেষক করিম সাফিউদ্দিনের ভাষ্য, লেবানন যুদ্ধ বন্ধে ইসরায়েলের রাজনৈতিক, প্রযুক্তিগত, শিল্পগত বা অর্থনৈতিক কোনো পিছুটান নেই, অর্থাৎ লেবাননের সামরিক অভিযান চলমান রাখতে চায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির পরও যদি ইসরায়েল লেবাননে হামলা বন্ধ না করে, তাহলে কি করবে ইরান? এ ব্যাপারে ইরানের কত দূর যাওয়া উচিত তা নিয়ে দেশটির রাষ্ট্রীয় কাঠামোর ভেতরেও মতভেদ রয়েছে। যদিও লেবানন ইস্যুতে ইরানের অবস্থানের সমর্থন আছে হিজবুল্লাহর। সশস্ত্র এই সংগঠনটির মহাসচিব নাইম কাসেম বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন ও জনগণের বিষয়টিকে ইরান আলোচনার অংশ করেছিল বলেই ইসরায়েলকে আগ্রাসন থামাতে বাধ্য করা সম্ভব হয়েছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে দুই পক্ষের সরাসরি আলোচনার কথা রয়েছে, যেখানে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ একটি বড় ইস্যু, যা সামাল দেয়া মোটেও সহজ নয় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের জন্য, কারণ অতীতে লেবাননের যুদ্ধবিরতি হলেও মানেনি ইসরায়েল। তাই নতুন আলোচনায় জোসেফ আউন ইরানের অবস্থানকে স্বাগত জানালে খুব একটা অবাক হওয়ার থাকবে না। সুইজারল্যান্ডের ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় লেবাননের সামরিক অভিযান বন্ধের বিষয়টিতে বাড়তি গুরুত্ব দিয়েছে তেহরান। লেবানন সংঘাত নিরসনে আলাদা সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, লেবানন সংঘাত নিরসন সেল, যেটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতি রয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান। এই সেল লেবাননের সামরিক অভিযানের সমাপ্তি নিশ্চিত করতে সাহায্য করবে, যা বাস্তবায়নী হবে যুক্তরাষ্ট্রের প্রথম আসল পরীক্ষা। এই পরীক্ষায় কেমন করেন ট্রাম্প, সেটাই এখন দেখার, কেননা ট্রাম্পের এই পরীক্ষার ফলাফলের উপরই যে নির্ভর করছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ভবিষ্যৎ। নিজ দলের আইন প্রণেতাদের তীব্র চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। 22 জুন লন্ডনের ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে দাঁড়িয়ে এক বিবৃতিতে নিজের পদত্যাগের ঘোষণা দেন স্টারমার। তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি সবচেয়ে যোগ্য ব্যক্তি কিনা এখন সেই প্রশ্নই তুলছে আমার দল। সংসদীয় দলের সেই প্রশ্নের জবাব আমি পেয়েছি এবং সসম্মানে তা মেনেও নিচ্ছি। ক্ষমতায় থাকাকালীন আমার নেয়া প্রতিটি সিদ্ধান্তের লক্ষ্যই ছিল নিজের ভালোবাসার দেশকে সবার আগে রাখা। সেই কারণেই আমি লেবার পার্টির নেতৃত্ব থেকে ইস্তফা দিচ্ছি। সকালে রাজা চার্লসকে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি। বক্তব্যের শেষ দিকে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন বিদায়ী প্রধানমন্ত্রী। সব পরিস্থিতিতে ঢাল হয়ে পাশে থাকার জন্য স্ত্রী লেডি ভিক্টোরিয়া স্টারমারকে ধন্যবাদ জানান তিনি বলেন, দেশের সবচেয়ে বড় দায়িত্ব থেকে নিষ্কৃতি পাওয়ার পর এবার আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে বেশি সময় দেব। স্ত্রীর জন্য সেরা স্বামী এবং সন্তানদের জন্য আরো ভালো বাবা হয়ে ওঠার চেষ্টা করব। শুধু রাষ্ট্রপ্রধান নয়, ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তারই আকস্মিক পদত্যাগের ফলে গত 10 বছরের মধ্যে এই নিয়ে 8ম রাষ্ট্রপ্রধান পেতে যাচ্ছে যুক্তরাজ্য। কিয়ার স্টারমারের এই ঘোষণার পর এখন সবার মনোযোগ লেবার পার্টির পরবর্তী পদক্ষেপের দিকে। দলের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য অনুরোধ জানিয়েছেন স্টারমার। আগামী 9 জুলাই থেকে এই পদের জন্য মনোনয়ন জমা নেওয়া শুরু হতে পারে। এর কয়েক সপ্তাহ পরে গ্রীষ্মকালীন ছুটির জন্য ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত হয়ে যাবে। স্টারমার জানান, ভোট প্রক্রিয়া শুরু হলে আগামী সেপ্টেম্বরে পার্লামেন্টে অধিবেশন পুনরায় চালু হওয়ার আগে নতুন নেতা নির্বাচন পর্ব শেষ হবে। দলের পরবর্তী নেতা ও দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিয়ার স্টারমার। বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ রাজনৈতিক মহলের নজর এখন অ্যান্ডি বার্নহামের দিকে। সম্প্রতি মেকারফিল্ডের উপনির্বাচনে বড় জয়ের পর লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অন্যতম দাবিদার এবং কিয়ার স্টারমারের স্বাভাবিক উত্তরসূরি হিসেবে তার নাম জোরালোভাবে উঠে আসছে। তবে এখনই কিছু চূড়ান্ত হয়নি। দলের অন্য যে কোনো সিনিয়র নেতা এই পদের দৌড়ে সামিল হতে পারেন। দলের সব সদস্য বার্নহামের পক্ষে হলেই দলনেতা হবেন তিনি, নতুবা অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নতুন নেতা বেছে নেওয়া হবে।
যুক্তরাজ্যের এই নেতৃত্ব বদলের প্রক্রিয়া দীর্ঘায়িত হলে ব্রিটিশ সরকারের এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। জনমত সমীক্ষায় লেবার পার্টি পিছিয়ে থাকলে এই রাজনৈতিক জটিলতা আরো বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইরানের সঙ্গে 100 দিনের বেশি সময় ধরে চলা সংঘাত আপাতত থেমেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক সই হয়েছে এবং আগামী 60 দিনের আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই চুক্তির পর যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হয়েছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় এর ফলে বিশ্ব আরো নিরাপদ হবে, অর্থনীতি শক্তিশালী থাকবে এবং জ্বালানির দাম কমবে। কিন্তু যুদ্ধের প্রকৃত মূল্য কি শুধু কূটনৈতিক সাফল্য দিয়ে মাপা যায়? 4 মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে 7,500-র বেশি বেসামরিক নাগরিক এবং 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বড় মূল্য দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রাথমিক হিসাব অনুযায়ী এই যুদ্ধে পেন্টাগনের সরাসরি খরচ হয়েছে প্রায় $40 বিলিয়ন। এর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে অস্ত্র ও গোলা বারুদের পেছনে। শুধু ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ব্যবহারে খরচ হয়েছে প্রায় $26 বিলিয়ন। তবে যুদ্ধ পরিচালনার দৈনন্দিন ব্যয় এই হিসাবের বাইরে রাখা হয়েছে। CSIS এর তথ্য অনুযায়ী এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় 1000 টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $25 লাখ। যুদ্ধের শুরুতে খরচের গতি ছিল অনেক বেশি। প্রথম 100 ঘন্টাতেই ব্যয় হয়েছে $3.7 বিলিয়ন, আর মাত্র 12 দিনের মাথায় মোট খরচ বেড়ে দাঁড়ায় $16.5 বিলিয়ন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত $80 বিলিয়ন জরুরি তহবিল চেয়েছে পেন্টাগন। তবে এর মধ্যে $20 বিলিয়ন কম অর্থ সরাসরি ইরান যুদ্ধের জন্য ব্যয় হবে। বাকি অর্থ সামরিক ঘাঁটি মেরামত, সরঞ্জাম পুনরায় সংগ্রহ এবং অন্যান্য প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে। এছাড়া এই সংঘাতের প্রভাব সামাল দিতে হোমল্যান্ড সিকিউরিটি ও ভেন্টেরাস অ্যাফেয়ার্স এর মতো অন্যান্য সরকারি সংস্থারও প্রায় $1 বিলিয়ন অতিরিক্ত খরচ হয়েছে। যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্বালানির বাজারে। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্রতি গ্যালন গ্যাসের দাম $3 নিচে থাকলেও সংঘাতের সময় তা $4 উপরে উঠে যায়। সবশেষ 19 জুন গড় দাম ছিল প্রায় $3.97। ডিজেলের দামও প্রতি গ্যালনে $3.80 থেকে $5 বেশি হয়ে যায়। এতে কৃষক, পরিবহন খাত ও শিল্প প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত ব্যয় চাপে মুখে পড়ে। গবেষণায় দেখা গেছে যুদ্ধ না হলে প্রতিটি মার্কিন পরিবার বছরে গড়ে $253 কম জ্বালানি খরচ করত। আর শুধু ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে কৃষক, পরিবহন খাত ও শিল্প প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত খরচ হয়েছে প্রায় $27.1 বিলিয়ন। এই যুদ্ধের আরেকটি বড় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুদ 1983 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বাজার স্থিতিশীল রাখতে সরকারকে জরুরি মজুদ থেকে তেল ছাড়তে হয়েছে। ট্রাম্পও স্বীকার করেছেন বর্তমান পরিস্থিতি চলতে থাকলে কয়েক সপ্তাহের মধ্যে এই মজুদ আরো সংকটজনক পর্যায়ে পৌঁছাতে পারে। মাত্র 4 মাস ধরে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে প্রায় 1.15 বিলিয়ন ব্যারেল তেলের ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি সামাল দিতে তেল উৎপাদন বাড়িয়েছে ব্রাজিল ও ভেনেজুয়েলা। ইউরোপে জেট ফুয়েল ও অস্ট্রেলিয়ায় ডিজেল রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। তারপরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণ কেন্দ্র কুশিংয়ে মজুদ কমে প্রায় 2 কোটি ব্যারেলে নেমে এসেছে, যা জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ এই অবস্থায় পাইপলাইনের স্বাভাবিক চাপ বজায় রাখাও কঠিন হচ্ছে। যুক্তরাষ্ট্রে বার্ষিক মূল্যস্ফীতি আবারও 4% উপরে উঠেছে, যা গত 3 বছরের মধ্যে প্রথম। ফলে জনসাধারণের আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় দ্রুত কমছে। এই পরিস্থিতিতে সুদের হার কমাতে অস্বীকৃতি জানিয়েছে ফেডারেল রিজার্ভ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ফেডের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ। ফলে বাজারে ধারণা তৈরি হয়েছে বছরের শেষের দিকে সুদ হার আরো বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের বাসিন্দারা স্থানীয় অর্থনীতি নিয়ে হতাশ হলেও ট্রাম্পের উপর ভরসা রেখেছেন ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা। যুদ্ধের শুরুতে বাজারে ধাক্কা লাগলেও কৃত্রিম বুদ্ধিমত্তা খাত, মহাকাশ প্রযুক্তি এবং বড় IPO গুলোর কারণে শেয়ার বাজারে নতুন রেকর্ড করেছে।
ফলে যাদের অবসরে বিনিয়োগ অ্যাকাউন্ট আছে তারা কিছুটা স্বস্তিতে আছেন। এছাড়া টানা 3 মাস পতনের পর জুন মাসে ভোক্তার আস্থা সামান্য বেড়েছে, যদিও তা ঐতিহাসিক গড়ের চেয়ে অনেক নিচে। অন্যদিকে বন্ডের দর কমে যাওয়ায় হোম লোন, গাড়ির লোন ও ক্রেডিট কার্ডের সুদের হার বেড়েছে। 30 বছরের মর্টগেজ ঋণের সুদের হার এখন 6.5% কাছাকাছি, যা অনেক মার্কিনীর জন্য বাড়ি কেনাকে আরো কঠিন করে তুলেছে। রাজনৈতিক ক্ষেত্রেও ট্রাম্প খুব বেশি সুবিধা পাননি। যুদ্ধ শুরুর আগেই তার জনপ্রিয়তা ছিল 40% নিচে। সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায় তার সামগ্রিক অনুমোদন হার প্রায় 37%, অর্থনীতি পরিচালনার সমর্থন 31% এবং ইরান নীতি পরিচালনার সমর্থন 35% সীমাবদ্ধ রয়েছে। ইরানের সঙ্গে সংঘাত যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে কিছু কৌশলগত সুবিধা দিলেও এর মূল্য ছিল অনেক বড়। বিপুল সামরিক ব্যয়, অস্ত্র ভান্ডারের উপর চাপ, তেলের মজুত হ্রাস, জ্বালানির দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতির উত্থান এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সবকিছু মিলিয়ে যুদ্ধের লাভ ক্ষতির হিসাব ট্রাম্পের বিজয়ের দাবির চেয়ে অনেক বেশি জটিল ও বহুমাত্রিক। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।